নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতার সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রোগীর মৃত্যু ঘিরে সাগর দত্ত হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্তে। এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগে কর্মবিরতির ডাক তারা দিয়েছিলেন এবং কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। একাধিক ডাক্তারকে মারধর করা হয়েছে, নিরাপত্তাহীনতায় জুনিয়র ডাক্তারেরা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত 4 জনকে। হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নিগ্রহ, কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের, সরাসরি আরজিকর করে দেওয়ার হুমকি। মেল পেশেন্ট পার্টি কি বলেছে? পালাচ্ছিস কোথায়? এখানে সিপিআর স্টপ করলে আরজিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। এসব প্রচুর, প্রত্যেকবার আমরা ধাক্কা গেছি। তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই। ফের সরকারি হাসপাতাল, ফের নিরাপত্তাহীনতার অভিযোগ এবং ফের কর্মবিরতি। সাগর দত্ত মেডিকেল কলেজের শুক্রবার রাতে ধুন্ধুমার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা। শনিবার সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন রঞ্জনা সাউ। পরে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান। অভিযোগ ওঠে চিকিৎসায় গাফিলতির কারণেই মারা গিয়েছেন ওই রোগী। এরপরেই রোগীর আত্মীয়রা চিকিৎসারত জুনিয়র চিকিৎসকদের ওপর চড়াও হন। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। হাত ধরে টানাটানিরও অভিযোগ করা হয়। ভয়ে প্রাণ বাঁচাতে হাসপাতালের একটি ঘরে লুকোন সেই পিজিটি। আক্রান্ত কয়েকজন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। মেল পেশেন্ট পার্টি কি বলেছে? পালাচ্ছিস কোথায়? এখানে সিপিআর স্টপ করলে আরজিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। এসব প্রচুর, মানে আরো যে এই যে মার খেলাম, হাতে কোনো চোট পড়লো না, হাতে কোনো কাটা পড়লো না, মাথা ফাটেনি, চোখ যায়নি, এইটা কিন্তু শুধু ব্যাপারটা নয়। এই যে প্রত্যেকদিন একটা হাসপাতালে ঢোকা, এই ভয় যে আজকে মারটা খাবো কি খাবো না। ঘটনায় জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন হাসপাতালের সুপার। একসঙ্গে কি করে রোগীর এত আত্মীয় হাসপাতালের 4 তলায় মহিলা ওয়ার্ডে ঢুকলেন? দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না তাদের? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের, প্রশ্ন সুপারের। এটা হয়েছে তো নক্কারজনক ঘটনা। এটা বারবার করে এই অবস্থাতেও যদি এরকম হয়ে থাকে, তাহলে তো আমরা কী অবস্থায় কাজ করছি আমাদের জুনিয়র ডাক্তাররা। আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি এখানে চলে এলাম, কারণ এরা এরকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি তো ঘরে বসে থাকতে পারি না। তো যে জায়গাটা ওরা দাবি তুলছে একদম তো নয়। আজকে এই যে 12-15 জন 15 জন এরকমই তো 15-20 জন ভিতরে ঢুকে যাচ্ছে। কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে? কর্মবিরতি চালু হওয়ার পর জুনিয়র চিকিৎসকদের দাবি, কাজের জায়গায় এই নিরাপত্তাহীনতা তাঁরা মানবেন না। স্বাস্থ্য ব্যবস্থার এই যে ভঙ্গুর যে অবস্থা, সেটা এই কয়েকটা ট্রেনি ডাক্তার, ট্রেনি চিকিৎসক আর কিছু সিস্টারের উপরে ডিপেন্ডেন্ট। বাকি কোনো প্রফেশনাল ডাক্তার, কোনো নিয়োগ বহুদিন ধরে নেই। রিক্রুটমেন্ট টোটালি বন্ধ। এবং যারা প্রফেশনাল, যারা স্পেশালিস্ট, তাদের উপরে এটা ডিপেন্ডেন্ট নয়। তারা যখনই ডিউটি করছেন তখনই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। সাগর দত্তের ঘটনার সমালোচনায় মুখর হয়েছে সব রাজনৈতিক দলই। উপযুক্ত ব্যবস্থা আশ্বাস দিয়েছে তৃণমূল, যদিও ঘটনায় শাসক দল জড়িত থাকার দাবি বিরোধীদের। হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় এই ধরনের ঘটনা কঠোরতম নিন্দনীয়, কিন্তু তাই নয়, আইনের সেকশনের আন্ডারে ক্রিমিনাল অফেন্স। পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা নেই, সাগর দত্ত কোথেকে থাকবে? আপনারা চান সাগর দত্তে থাকবে, আরজি করে থাকবে। আজকে সাগর দত্ত এবার এরপরে হয়তো বলবে কোনো সময় যে সিআইএসএফ দাও, সিআরপিএফ দাও। পুলিশের ক্ষমতা আছে, পুলিশের ইচ্ছে নেই। পুলিশ রং হাতে চলছে, ফলে পুলিশ এই কাজটা করতে পারছে না। পুলিশ চাইলে কাজগুলো 10 মিনিট লাগে ঠান্ডা করে দিতে। এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট ভর্তি হওয়ার দিনেই যদি মারা যায় বা 24 ঘন্টার মধ্যে যদি মারা যায়, তৃণমূল কংগ্রেস বাহিনী তৈরি করে রেখে দিয়েছে সেইখানে সেই হাসপাতালে গিয়ে হামলা করবার। অপরাধীরা কার্যত দখল নিয়েছে। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। অপরাধীরা প্রশাসনকে তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে কলেজ কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয় কামারহাটি থানায়।
অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল, 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। কলকাতা টিভি। সাগর দত্তের এই ঘটনা দুর্ভাগ্যজনক। দফায় দফায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও বৈঠক হয় তাদের গতকালই। একেবারে এবং খুব শীঘ্রই অচলাবস্থা কাটার ইঙ্গিত দিয়েছেন তিনি। হাসপাতালের নিরাপত্তায় আরও জোর দেওয়ার সিদ্ধান্ত জানালেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। এদিন ঘটনার পর হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তো ওদের আমরা কাল রাত থেকেই ওদের দফায় দফায় ওদের সঙ্গে মিটিং করছি, বোঝানোর চেষ্টা করছি। আশা করি জটিলতা কেটে যাবে। এছাড়াও আজকে আমাদের অনারেবল হেলথ সেক্রেটারি এসেছিলেন, তার সঙ্গে ডিএমই, ডিএইচএস এবং অন্যান্য আধিকারিকরা এসেছিলেন। তো আশা করা যাচ্ছে ওনাদের সঙ্গে যা কথা হয়েছে এবং আমরা দফায় দফায় যে মিটিংটা করছি, এখনও একটা মিটিং চলছে, এরপরে হয়তো এই অচল অবস্থাটা নিশ্চয়ই কেটে যাবে। ওরা তো নেমে গেছিল, কাজ করছিল। তো এই ঘটনাটা তো আজ কলেজ কাউন্সিলের ডিসিশন হয়েছে, বিভিন্ন জনের কাছে জানা হয়েছে, ছাত্র যারা ওই সময় যে সমস্ত ডাক্তার জুনিয়র ডাক্তাররা উপস্থিত ছিল তাদেরও দেখে, নার্সিং স্টাফ তাদের দেখে জানা হয়েছে। জেনে আপাতত একটা প্রাইমারি ঘটনাটা কি হয়েছে, এরকম ঘটনা তো মাঝে মাঝেই ঘটে এখানে, তো এই ঘটনাটাও সেই হিসাবে। কিন্তু এবারে যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক, আমাদের অনেকজন জুনিয়র ডাক্তার, সিস্টার এবং অন্যান্য স্টাফ, এমনকি পুলিশ কর্মীরাও আহত হয়েছে। হেলথ সেক্রেটারি স্যার এবং ডিএমই, ডিএইচএস স্যার ওনারা যে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, ওনারা বাড়ানোর জন্য বিভিন্ন আধিকারিকদের, পুলিশ আধিকারিক এবং অন্যান্যদের ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, সেই মতন বাড়ানো হবে। আমরা আজকে এসেছিলাম, ওনাদের থেকে কথা হয়েছে, ওখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে এখানে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে, ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে। স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং করতেও স্পেস দেওয়া হয়েছে। নানা বিভ্রান্তিকর রসদ আরজিকর, নতুন বেশ কিছু তথ্য সামনে আসায় উঠছে প্রশ্ন। সামনে আসছে জুনিয়র ডাক্তারদের সই করা তথ্য প্রমাণ, যাতে প্রশ্ন আরো জোরালো হয়েছে এবং এই প্রশ্ন জোরালো হতেই আরো জল্পনা বাড়ছে। দেখুন প্রতিবেদন। 9 আগস্ট আরজিকরের কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তারেরা। তড়িঘড়ি ময়নাতদন্তের অভিযোগ উঠে আসে আন্দোলনকারীদের তরফে। কিন্তু সম্প্রতি আরজিকরের রেসিডেন্ট ডাক্তারদের অধ্যক্ষকে লেখা একটি চিঠি সামনে আসে। তারপরই বেশ কিছু নতুন প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। চিঠিতে রেসিডেন্ট ডাক্তারেরা অধ্যক্ষের কাছে 5 দফা দাবি জানান। প্রথমে ময়নাতদন্ত এনআরএস মেডিকেল কলেজে করার দাবি তোলা হলেও পরে সেই দাবি বদলে যায়। রেসিডেন্ট চিকিৎসকেরা দাবি জানান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি, ময়নাতদন্তের সময় অটোপসি সার্জনের উপস্থিতি, থাকতে হবে 2 মহিলা অটোপসি সার্জনকে, থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক তদন্তকারী দল যারা ভিতরের বিষয়টি চিকিৎসকদের জানাবেন, থাকবেন 4 পিজিটি চিকিৎসক। 5 দফা দাবি নিয়ে এই চিঠি পাঠানো হয় আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশের ডিসি নর্থকে। এরপরই নির্যাতিতার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের পরই একটি কাগজে সই করেন 5 জন চিকিৎসক, যারা জানান ময়নাতদন্তের প্রক্রিয়ায় তাঁরা সন্তুষ্ট। যে 5 জন চিকিৎসকের নাম ওই কাগজে উঠে আসে তাঁরা হলেন তিতাস পাল, নমিতা সাহা, রিয়া বেরা, রমা বেরা, মোনালিসা ঘড়াই। এই কাগজটি সামনে আসার পরই প্রশ্ন উঠছে, এই 5 চিকিৎসক নীরব কেন? কাগজে সন্তুষ্টি প্রকাশের কথা লিখলেও স্বীকার করলেন না কেন? যদি সন্তুষ্টি থাকে তাহলে ময়নাতদন্ত নিয়ে এত বিভ্রান্তি কিসের? ময়নাতদন্ত নিয়ে এত প্রশ্নই বা তুলছেন কেন জুনিয়র ডাক্তারেরা?
দুই চিকিৎসক তিতাস পাল ও রিয়া বেরার সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। বিচারাধীন বিষয় বলে তাঁরা মুখ খুলতে চাননি, তবে তাঁরা জানিয়েছেন সন্তুষ্টির কথা তাঁরাই লেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তাদের সামনে থেকে নমুনা নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর সেগুলো কি করা হয় তাঁরা জানেন না। ল্যাবরেটরিতে কি হয় তা জানেন না। কিভাবে কোথায় ময়নাতদন্ত হবে তা পরিচালনা করেন সন্দীপ ঘোষ ও তাঁর বাহিনী। 5 জনকে সাক্ষী হিসেবে থাকতে হবে বলা হয়। ঘটনাচক্রে সাক্ষী হিসেবেই ছিলেন, প্রক্রিয়া মেনেই ময়নাতদন্ত হয়। ঘটনা এত দূর গড়াবে বুঝতে পারেননি। অপূর্ব বিশ্বাস সই করতে বলেন, সাধারণ ময়নাতদন্ত ভেবে সই করেছি। ময়নাতদন্তের সময় কোনো তথ্য লোপাট হয়নি। নমুনা গবেষণাগারে নিয়ে গিয়ে তথ্য লোপাট হয়েছে কিনা জানা নেই। পাশাপাশি আরজিকর কাণ্ডের পরের দিন সেমিনার হলের পাশের ঘর ভাঙা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সামনে আসে 10 তারিখে দেওয়া সন্দীপ ঘোষের মেমো। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে, কিন্তু এবার উঠে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এলো 12ই আগস্ট আরজিকর কর্তৃপক্ষ, চিকিৎসক পড়ুয়া ও পূর্ত দপ্তরের মধ্যে সই করা এক চুক্তিপত্র, যেখানে 3 পিজিটি চিকিৎসকের নাম জল করছে। এখানেও প্রশ্ন উঠছে, সই করা চিকিৎসকেরা সামনে নেই কেন? আন্দোলনকারীরা কি এদের কথা জানতেন না? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে কেন? অন্যায়ের বিচার চাওয়া চিকিৎসকেরা এগুলি সামনে আসার পর চুপ কেন? এত প্রশ্ন উঠলেও প্রশ্নের জবাব কি আদৌ দেবেন আন্দোলনকারীরা? সত্যতা স্বীকার করবেন নাকি বলবেন সবটা আন্দোলনের ভিত নষ্ট করার ষড়যন্ত্র? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও নজর রাখবো সাগর দত্ত হাসপাতালের দিকে। মহিলা পিজিটিকে হুমকির অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছে এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকির অভিযোগ করছে। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক। একদমই তাই, এবং এই অভিযোগের ভিত্তিতে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। তবে সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে এবং সোমবার সুপ্রিম কোর্টের রায়ে কোনো সদর্থক যদি ভূমিকা না থাকে তাহলে সেক্ষেত্রে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদেরও। অর্থাৎ শনিবার থেকে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার পরই আবারও জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট রয়েছে সেখান থেকে আবারও তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন। সাগর দত্ত হাসপাতালে এক জুনিয়র চিকিৎসককে হেনস্থার ঘটনায় তোলপাড় আবারও আরজিকরের পর এবার সাগর দত্ত হাসপাতাল, সেখানেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এবং জুনিয়র ডাক্তারেরা বলছেন, আমরা হতাশ হয়েছি সাগর দত্তের ঘটনার পর। আমরা হতাশ কারণ মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে তখন বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের এবং এই বৈঠকে মুখ্য সচিব নিরাপত্তার দিকটা দেখবেন বলে বলেছিলেন, কিন্তু নিরাপত্তার এই প্রতিশ্রুতির পর কোনো বাস্তবায়িত হয়নি। তা একেবারেই প্রমাণ হয়ে যায় সাগর দত্তের এই ঘটনা এবং তারপরেই পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। সোমবারের পর তারা পূর্ণ কর্মবিরতির ডাক দেবেন যদি সুপ্রিম কোর্টে কোনো সদর্থক ভূমিকা না দেখাতে পারে রাজ্য। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, গতকালকে রাত্রিবেলা কিন্তু জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন এবং আগামী 30 তারিখ সুপ্রিম কোর্টের রায় যদি কোনো সদর্থক ভূমিকা না থাকে তাহলে কিন্তু রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাবে জুনিয়র চিকিৎসকরা। কালকে রাতে একটি প্রেস কনফারেন্স করে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের সদস্য জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন 30 তারিখ আমরা জানি সুপ্রিম কোর্টের শুনানির প্রক্রিয়া রয়েছে। সেই শুনানিতে যদি কোনো সদর্থক ভূমিকা না থাকে কোর্টের তাহলে রাজ্য জুড়ে কিন্তু পূর্ণ কর্মবিরতিতে চলে যেতে চলেছে জুনিয়র চিকিৎসকেরা। জয়ন্ত, অন্যদিকে সাগর দত্তের যারা চিকিৎসক রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা কি কর্মবিরতি করছেন? একেবারে দেখো, একেবারে আমরা যেমনটা দেখিয়েছিলাম যে শুক্রবার রাত্রেবেলা থেকে কার্যত কিন্তু ডাক দিয়েছিল সাগর দত্ত জুনিয়র চিকিৎসকরা, তারা কর্মবিরতিতে যাচ্ছেন এবং তারাও কিন্তু কমপ্লিটলি সিজ ওয়ার্ক এখনো পর্যন্ত দাঁড়িয়ে রেখেছে যতক্ষণ না তাদের দেওয়া যে আশ্বাস সেটা বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি কিন্তু জারি থাকবে। অর্থাৎ সাগর দত্তের যারা জুনিয়র চিকিৎসক তারা কর্মবিরতি করছেন এবং জুনিয়র চিকিৎসকদের যে ফ্রন্ট তারা সুপ্রিম কোর্টের রায়ের পর যদি তারা সদর্থক ভূমিকা না পায় তাহলে সেক্ষেত্রে তারা আন্দোলনে আসবেন এবং কর্মবিরতির ডাক দেবেন। একেবারে পরিষ্কার হয়ে গেল। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জুনিয়র ডাক্তাররা কি বলছেন আপনাদের শোনাবো। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং
আমার সহযোদ্ধা দেবতা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখি। অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা তারা কর্মবিরতির ডাক দেবেন যদি এই সোমবারে সুপ্রিম কোর্টের রাজ্য কোনো সদর্থক ভূমিকা না দেখাতে পারে। যদিও সুপ্রিম কোর্ট বলেছিল নিরাপত্তার বিষয়টা দেখার জন্য, এর পরেও কেন নিরাপত্তার কোনো যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কেন বাস্তবায়িত হয়নি তা একেবারেই প্রশ্ন তুলে দিয়েছে সাগর দত্তের এই ঘটনা। সাগর দত্ত হাসপাতালে মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ এবং যে পরিবারের যে মৃত্যু হয়েছে রোগীর এবং রোগীর পরিবারের হাতে প্রহৃত হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আবারও কর্মবিরতি সাগর দত্তে একেবারে। এবং অন্যদিকে সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের রায়ে কোনো সদর্থক ভূমিকা না থাকলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরও একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আগামী 2রা অক্টোবরে ইউটিউবে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম আগমনী। সাসপেন্ড করার বিষয়টি দলীয় সিদ্ধান্ত, তবে ছবিটি দেখার পর সিদ্ধান্ত নিলে ভালো লাগতো, কলকাতা টিভিকে জানিয়েছেন রাজন্না হালদার। দল একটা প্রতিবাদের ছবি করার জন্য সাসপেন্ড করলো, কি বলবে? এটা তো দলীয় সিদ্ধান্ত, এই বিষয়ে আমি কি বলতে পারি বলুন। পরবর্তী পদক্ষেপ কি? ছবি কি রিলিজ হচ্ছে মহালয়ার দিন নাকি পিছিয়ে যাবে? না না, 2 তারিখে মুক্তি পাবে ছবিটি, এই শর্ট ফিল্মটি ইউটিউবে। দলের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছো আর কি? দলের সিদ্ধান্তকে মানে আমি যেহেতু মানে শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে একদম এই চলচ্চিত্রটি ছোট দৈর্ঘ্যের স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি বানানো হয়েছিল, তাই আমার এক্ষেত্রে দাঁড়িয়ে দলের তো কোনো যোগসূত্রই ছিল না। তো আমার মনে হয় যে যদি 2 তারিখে দেখার পর এই সিদ্ধান্ত হতো হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু যেহেতু 2 তারিখের আগেই সিদ্ধান্ত, তাই কোথাও না কোথাও একটা প্রশ্ন আমার মধ্যেও রয়ে গেছে। এই যে দল সিদ্ধান্ত নিল, এরপরে মনে হয় তৃণমূল কংগ্রেস তুমি করবে, এরকম কি কোনো সিদ্ধান্ত হয়েছে? না না দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা মাথা পেতে ছবিটা রিলিজ করার পর দল দেখুক, দল পর্যালোচনা করুক, তারপরে যদি বার্তা দেয় তার দিকে তাকিয়ে থাকবে? না না, আমাকে তো পদ থেকে সাসপেন্ড করা হয়েছে, দল থেকে সাসপেন্ড তো করা হয়নি। কর্মী হিসেবে আমি নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না। কর্মী হিসাবে এবং তৃণমূলের ভোটার হিসাবে যেরকম ভাবে থাকা যায় আমি ঠিক সেরকম ভাবেই থাকবো। দেখা যাচ্ছে দেব সিনেমা করে, কুণালদা বিভিন্ন কবিতা লেখেন, তখন বিতর্ক তৈরি হয় না? রাজন্না হালদার প্রান্তিক চক্রবর্তী একটা ছবি বানিয়েছে। আমি তো অবশ্যই এটা বারবারই বলছি যে এইটা শিল্পী শিল্প সত্তার জায়গা থেকে করবে, সেটা কুণালদা করতে পারে, সেটা দেবদা করতে পারে, 100 বার করতে পারে। তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক আমার মনে হয় না থাকা উচিত। আর এটা তো রাজনৈতিক ছবি নয়, মানে ছবিটা তো রাজনৈতিক নয়, দলের জন্য করছি এরকম তো নয়, দলের কাজ তো নয়, শিল্পীর কাজ। শিল্পীর কাজ অবশ্যই থাকবে, কেন থাকবে না? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর মনে হলো যে এই ছবিটা আরো অধিক জনপ্রিয়তা পাবে, এত প্রচার পেল। এটা তো আমরা প্রচারে নয় বিচারে আছি, তো প্রচার পেলো কি পেলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, মানুষ দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। তিনি বলেন, দয়া করে দলটাকে পরিষ্কার করুন, আগেই দুর্নীতি প্রসঙ্গে দলকে সতর্ক করতে বলেছিলাম। তৃণমূল তখন ভালো লাগেনি, এখন মেয়রের সঙ্গীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে এবং এখন মেয়র তাকে বাঁচানোর চেষ্টা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জহর সরকার এমনটাই বলেছেন। তৃণমূলের প্রাক্তন এই সাংসদের মন্তব্যে ফের শোরগোল রাজ্য রাজনীতিতে।
আর এবার উচ্চপদস্থ এক সরকারি অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। নির্যাতিতার বাড়ি গিয়ে দুদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ। এবং মামলায় কাঠগড়ায় খোদ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিকৃত করে লঘু ধারায় মামলা সাজানোর অভিযোগ উঠছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্তে বিস্তর গাফিলতির উল্লেখ। এক উচ্চপদস্থ সরকারি অফিসারের স্ত্রীর ধর্ষণের মামলায় কাঠগড়ায় কলকাতা পুলিশ। ঘটনায় মহিলা পুলিশের ডিসিকে তদন্ত করতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কলকাতা পুলিশের 3 মহিলা অফিসারের বিরুদ্ধে খোদ পুলিশ কমিশনারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের মতে ওই 3 পুলিশ অফিসার কর্তব্যে গাফিলতি করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই মহিলার অভিযোগ বিকৃত করেছেন। আদালতের ওই নির্দেশের ফলে অস্বস্তিতে কলকাতা পুলিশ। আদালত সূত্রের খবর, মহিলার স্বামী রাজ্যের বাইরে থাকেন। মহিলার আইনজীবীর আদালতে অভিযোগ, জুলাই মাসে 2 দিন অভিযুক্ত বাড়িতে ঢোকেন। মহিলার উপর যৌন নির্যাতন করা হয়। লেক থানায় অভিযোগ করা হয়। পুলিশ অভিযোগ বিকৃত করে লঘু ধারায় মামলা 16 জুলাই অভিযুক্ত নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যায়। ঘটনাটি ঘটে গত 14 এবং 15 জুলাই। আদালত সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা আলিপুর আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দিতে সমস্ত ঘটনা জানান। তিনি লেক থানার এক মহিলা অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। পরবর্তীকালে হাইকোর্টে মামলা করেন মহিলা। মামলা লেক থানা থেকে যায় পরেয়া থানায়। অভিযোগ উঠেছে, আগাগোড়া তদন্তে গাফিলতি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্তে বিস্তর গাফিলতি ধরা পড়েছে। নিম্ন আদালতের জামিন প্রক্রিয়া নিয়েও বিচারপতি কড়া মন্তব্য করেন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।